লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, যদিও দিন ঘোষণা হয়নি, ততই কিন্তু রাজনীতির বাজারে চমক ক্রমশ বাড়ছে। গত সপ্তাহটা গোটাটাই আমাদের কেটেছে শেখ শাহজাহানের গ্রেফতারি এবং তারপরে প্রধানমন্ত্রী দুটো পরপর কর্মসূচি। আর রবিবার একেবারে জমজমাট হয়ে গেল মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পদত্যাগের সিদ্ধান্ত এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনাকে কেন্দ্র করে। আর আজ অবশ্যই আমাদের যেদিকে নজর থাকবে তা হচ্ছে তাপস রায়। কুণাল ঘোষের পর এবার তিনি সরব হয়েছেন এবং এবার তৃণমূল ছাড়বেন তাপস রায়। পবন সিং, যার নাম এত ঢাকঢোল পিটিয়ে একেবারে প্রথম তালিকাতেই ঘোষণা করে দিল বিজেপি, সরে দাঁড়ালেন তিনি। এই সব নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা এবং সুব্রত দত্ত। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। গতকাল একেবারে সরগরম ছিল গোটা রাজ্য। তার কারণ কি? বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বড় অঘটন না ঘটলে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। লোকসভা ভোটের আগে এই খবর একেবারে তোলপাড় ফেলে দিয়েছে রাজনীতি সহ বিভিন্ন মহলে। তার বহু রায় এবং পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে, দুর্নীতিগ্রস্তদের বুকে কাঁপুনি ধরিয়েছে। এবার বিচারপতির পদে ইস্তফার মতো নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে নিস্তরঙ্গ রবিবারে তিনি আলোড়ন ফেলে দিলেন। বারে বারেই আমাকে বলা হয়েছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে, যখনই তারা কোনো প্রতিক্রিয়া দিয়েছেন, যে আপনি মাঠে আসুন, সামনে মাঠে আসুন, এসে লড়াই করুন। সেই জন্যই আমার এই পদ ছেড়ে এখন চলে আসা। এখনও বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি। সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। শাসক দলকেই অভিনন্দন জানাবো আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করার জন্যে। তো বৃহত্তর ক্ষেত্রে আমি আসছি। কিন্তু আচমকা এমন সিদ্ধান্ত কেন? তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে। তবে কি বিচারপতি রুট বদলাতে চলেছেন? হ্যাঁ, ঠিক তাই। বিচারপতি পদে ইস্তফা দিয়ে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর বড়সড় কোনো অঘটন না ঘটলেই সূত্রের খবর তিনি যোগ দিতে চলেছেন দেশের শাসক দল অর্থাৎ বিজেপিতে। লোকসভা ভোটে বিজেপির প্রার্থীও হতে পারেন। রাজনৈতিক ময়দানেই আমি যাব, কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব সেটা আমি আজকেই বলছি না। ভোটে দাঁড়াচ্ছেন স্যার? না, সেটা আমার হাতে নয়। ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো সেটা আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই, বৃহত্তর ময়দানে তো নামবই। রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। 2018 সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবছর আগস্টেই তার অবসর নেওয়ার কথা ছিল, তবে তার আগেই স্বেচ্ছাবসর নেওয়ার সিদ্ধান্ত এবং সরাসরি কেন্দ্রের শাসক দলে যোগ দেওয়ারই সম্ভাবনা। আর এই খবর ঘিরে উত্তাল রাজনীতি। ভোটের আগে এ যেন ভূমিকম্প। এবিপি আনন্দ। এদিকে হাইকোর্টের বিচারপতি পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর এই ইস্তফার খবরেই আচমকাই কিন্তু রাজনৈতিক ময়দানে ঝড় এবং বিভিন্ন রকমের মন্তব্য ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। দেখুন, প্রাইমারি স্কুলের টিচারের ছেলে লোকেরা স্লোগান তুলেছিল, হয়েছিল ভগবান, হয়ে গেছে শয়তান। তার এই প্রতিবাদী, এই ব্যতিক্রমী একটা চেহারা বাংলার মানুষ দেখেছে, আমারও ভালো লেগেছে। তার জন্য আমি তাকে একদিন বলেছিলাম যে আপনাদের মতন ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হন, আমরা সমর্থন করব। তিনি যদি এই মুহূর্তে বিজেপির হয়ে লড়াই করেন না, সব থেকে সুবিধা হবে তৃণমূলের। তৃণমূল তুরন্ত এটাই বলবে যে পশ্চিমবঙ্গে কোনো দুর্নীতি হয়নি। তার প্রমাণ এইটাই যে বিচারক দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো সেই বিচারক বিজেপিতে গেল, অর্থাৎ তিনি বিজেপির হয়ে এতদিন বিচারপতি অবস্থায় থেকে তৃণমূলের বিরোধিতা করেছেন। এই ভালো মানুষগুলো আসলে বাংলা আবার সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে এটা প্রমাণিত হবে যে বাংলার রাজনীতিটা শুধু গুরুচোর কয়লাচোরদের দিয়ে না, ভদ্রলোকেদের দিয়ে বাংলার রাজনীতি। যেই রাজনীতি উনি করুন না কেন, রাজনীতির মধ্যে অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন,
বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন, সেটা তার সিদ্ধান্ত। গুরুত্ব দেওয়ার মতন লোক অভিজিৎ বাবু বলে আমি মনে করি না। একজন বিচারপতি ভেবেছেন যে রাজনীতি করবেন, করলে ভালো, ইনসাফ হবে এবং তিনি করবেন সেই বিশ্বাস তৈরি করেননি। তিনি সেরকম আদেশ অনেক দিয়েছেন, অনেক মন্তব্য করেছেন, যাতে অনেকে হয়তো ভালো চোখে দেখেনি। কিন্তু আমার মনে হয় মানুষের প্রতি একটা কমিটমেন্ট আছে, সোসাইটির প্রতি কমিটমেন্ট আছে। যখন উনি ইচ্ছা প্রকাশ করেছেন, সেই ইচ্ছা যদি গৃহীত হয় এবং তিনি সেই জায়গায় যদি থাকেন, আমরা সবসময় স্বাগত জানাবো। আলোচনায় আসবো, শতরূপাদিকে দিয়ে শুরু করবো। শতরূপাদি, আগামীকাল দুপুর 1:30টায় পুরোটাই খোলাসা হবে এবং জানাবেন একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজে, এমনটাই গতকাল বললেন। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, জল্পনা যেটা তৈরি হয়েছে তা হচ্ছে যে বিজেপিতে যেতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হয়তো 7 তারিখে তিনি আনুষ্ঠানিক এই ঘোষণাটা হবে। তাহলে সাধারণ রাজনীতিবিদের থেকে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিজেপি ঠিক ভোটের আগে মানে সেটাই মনে করলো এবং সেই কারণেই এই প্রস্তাব এবং তার পরবর্তী সিদ্ধান্ত। সুস্মিতা, বিজেপিকে টানামানি করছো কেন? আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্ডিভিজুয়াল ডিসিশন নিয়েছেন এবং যেটা শুভেন্দু দা বলেছেন যে রেজিগনেশনটা অ্যাকসেপ্টেড হোক। তুমি জানো উনি অলরেডি বলেছেন যে একটা জাজের রেজিগনেশন দিতে গেলে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে জানাতে হয়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে জানাতে হয়। তো একটা প্রসিজার আছে, প্রসিজারের পর যদি উনি মনে করেন আমাদের দল জয়েন করবেন, স্বাগত। তবে একটা কথা, ওনার এই যে কটা মানে প্রতিবেদন তোমরা দেখাচ্ছ, ওনার সঙ্গে বিভিন্ন লোকের বোধহয় দীপকের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে একটা কথা আমার ভীষণ কানে লেগেছে। এটা হচ্ছে উনি বলেছেন যে রাজ্য সরকারকে ধন্যবাদ আমাকে এই পথে ঠেলে দেবার জন্য। এইটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ যে হঠাৎ করে, যার এখনো 5 মাস বাকি আছে, জাজ একটা হাইলি এস্টিমড জায়গা, সেখানে এমন কি হলো বা এমন কি ওনাকে মনে আঘাত দিল যে উনি এইটা এত তাড়াতাড়ি একটা ডিসিশন নিলেন যে 5 মাসের। উনি তো বলছেন যে লড়াই করতে নামবেন, বৃহত্তর ময়দানে নামবেন এবং উনি মানে রাজ্য সরকার যেটা চ্যালেঞ্জ দিয়েছে বা রাজ্য সরকার যে পার্টি, রুলিং পার্টি যে চ্যালেঞ্জটা দিয়েছে, কিন্তু এই লাইনটা আমার ভীষণ তাৎপর্যপূর্ণ লেগেছে যে ধন্যবাদ রাজ্য সরকারকে এবং তাদের লোকজনকে যে আমাকে এই পথে ঠেলে দেবে। এই জায়গায় তো প্রশ্ন উঠবে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তে যা জনপ্রিয়তা, তাতে তিনি যে রাজনৈতিক দলই যোগ দিন না কেন এবং সেটা যদি প্রধান বিরোধী দল বিজেপি হয়ে থাকে, তাহলে শাসকের চাপ বাড়বে না। বিচারপতি হিসেবে তো ওনাকে আমি শ্রদ্ধা সম্মান জানিয়েই বলছি। উনি কালকে একটা মৌর্য সাম্রাজ্যের সঙ্গে চৌর্য সাম্রাজ্যের ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু মাথায় রাখবেন, ষোড়শ মহাজনপদে মগধ হচ্ছে যেখানে রাজা ছিল ধননন্দ এবং মুরার সন্তান চন্দ্রগুপ্ত মৌর্য, তাকে যখন এই নন্দবংশকে সরিয়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা করা হয়, সেখানেও কিন্তু গুপ্তচরেরা ঘুষ দিয়ে, এই চাণক্য ছিল তার প্রধান মন্ত্রী, স্বাভাবিকভাবে চুরি চৌর্যবৃত্তি কিন্তু প্রাচীন যুগ থেকেই চলে এসেছে। গুপ্তচর, কোটাঙ্কর গুপ্তচর শব্দটা গত পরশুদিন কুণাল ঘোষের বলা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক, আপনার মনে হচ্ছে না? না না না, আমি এটা বলছি যে ঘুষ শব্দটা আজকে যেভাবে একটা রাজ্য সরকারকে চুরির জায়গায় পৌঁছে দিচ্ছে, আমি মাননীয় বিচারপতিকে, উনি যতক্ষণ আজও আছেন, আমি অনুরোধ করব, এই দেশের মধ্যে বাংলা ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে 100 দিনের কাজে প্রথম, কৃষিতে 5 বার কৃষি কর্ম পুরস্কার, উনি বলেছেন প্রভাবশালীরা দুর্নীতিতে টাকা নিয়েছে, রেশন বন্টন দুর্নীতির মামলায় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। আমি অস্বীকার করছি না, যদি দুর্নীতি হয়, দুর্নীতির তদন্ত তার করছে, তার বিচার হোক, সত্যি। কিন্তু একজন বিচারপতি যখন একজন মানে এবং এসপিওনাজের কথা আপনি বলছেন, যখন একটা ডিসিশন নিচ্ছে, এটা রাজনৈতিক। আমি একটা কথা জিজ্ঞেস করছি, শুনে নিন। আপনি চৌর্যর কথা বললেন, আপনি গুপ্তচরের কথা মেনশন করলেন। আমি একটুখানি বলি যে আমরা কি এটা মেনে নেব যে মাননীয়ার কোনো গুপ্তচর নেই? আর যদি তাই থাকে, তাহলে সেই গুপ্তচরের কথা কি উনি একতরফা শোনেন? সন্দেশখালীর কথা উনি জানতে পারলেন না গুপ্তচর নিয়ে? এত জায়গায় বৃহত্তর অ্যাসপেক্টে যাবো। তবে সুব্রতদার কাছে আসি। একেবারে সমীরদা যে কথাটা বলে শেষ করলেন, সেটা হচ্ছে নিরপেক্ষতা। সত্যি কি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে? কারণ বারবার আমরা দেখেছি তার চ্যালেঞ্জ হয়েছে, উচ্চ আদালতে গিয়েছে, সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়েছে,
প্রয়োজনে আপহেল্ড পর্যন্ত হয়েছে, সেখানে নিরপেক্ষতা নিয়ে কি করে প্রশ্ন আসে? কারণ সিদ্ধান্ত তো তার একার নয়, এটা তো একটা জয়েন্ট ডিসিশন, একটা মানে ফেডারেল স্ট্রাকচারের পার্ট বলা যেতে পারে। তাহলে সেখানে দায়িত্ব বা দায় সবটাই তার একার, বা তিনি নিরপেক্ষ নন, এই দাবি কিভাবে করতে পারে শাসক দল? সেটা শাসক দলের সমস্যা। আমরা যেটা দেখেছি, উনি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন বিচারপতি হিসেবে, সুপ্রিম কোর্ট প্রায় সবগুলোই আফেল্ড করেছেন। কিছু কিছু প্রশ্নে বিচারটা যাতে নিরপেক্ষভাবে উপস্থিত হতে পারে সেই কারণে ওনার ঘর থেকে অন্য ঘরে নিয়েছে, তার মানে ওনার সিদ্ধান্তগুলোকে বাতিল করে দেয়নি। দুই, আমি একটা কথা যা গতকাল থেকে দেখছি, ওনার মতো মানুষ পশ্চিমবাংলার মানুষের কাছে উনি শ্রদ্ধেয়। বিচার বিভাগে দায়িত্ব পালন করতে, সমিতা প্লিজ, পশ্চিমবাংলার মানুষের কাছে, পশ্চিমবাংলার মানুষের যে সমস্যা, চারিদিকে যে ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে, উনি একটা লাইট পোস্টের মতো দাঁড়িয়ে সেইটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন। সেই কারণে মানুষ ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করেন। আমি শুধু একটাই কথা বলবো ওনার জন্য, আমার মতো একটা ছোট মানুষ, যে গতকাল উনি বলেছেন যে মঙ্গলবার উনি কোর্ট থেকে বেরিয়ে ওই মহাবিপ্লবী সূর্য সেনের মূর্তির সামনে দাঁড়িয়ে উনি ওনার কথা বলবেন। আমি ওনাকে শুধু বলবো যে মহাবিপ্লবী সূর্য সেনের সম্মানীয় ছাত্র যারা, সতীশ পাকরাশি, গণেশ ঘোষরা যে রাস্তায় গিয়েছেন, আশা করব উনি ওই রাস্তাতেই থাকবেন। আপনারা কি একটু হলেও মুষড়ে পড়েছেন? কেন? তার কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সবসময় যেটা একটা মনে করা হতো যে তিনি বাম মনস্ক, কিন্তু যেটা এখন বোঝা যাচ্ছে বা যেটা এখন জানা যাচ্ছে যে তিনি হয়তো বিজেপিতে যেতে চলেছেন। দেখুন, আমি একটা কথা বলছি যে এইরকম উনি কি মনস্ক সেটার ভিত্তিতে ওনাকে কেউ বিচার করেছে এরকম আমার জানা নেই, অন্তত আমরা তো করিনি। উনি যে মতগুলো দিয়েছেন অ্যাজ এ জাস্টিস, সেই মতগুলো বাংলার মানুষের কথা, সেইটা উনি বলেছেন। সেই কারণে ওনার এই যে সিদ্ধান্তগুলোর প্রতি আমরা আস্থা জানিয়েছি। উনি বামপন্থী না, উনি কি পন্থী, সেই কারণে উনি বলছেন। আরো অনেক বিচারপতি এরকম গুরুত্বপূর্ণ, উনি যদি বিজেপিতে যোগদান করেন শেষ পর্যন্ত আপনারা স্বাগত জানাবেন? না, কখনোই না। আমি এটা কি বললাম? আমার মুখে কথা বসিয়ে লাভ কি? আমার মুখে কথা বসিয়ে লাভ নেই। আমি ক্লিয়ারলি বলেছি যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ এটা আশা করবেন উনি সূর্য সেনের মূর্তির সামনে দাঁড়িয়ে নাচবেন। আমি জানি না। বিরতির পর অবশ্যই এবার নতুন যে জল্পনা তৈরি হলো তা হলো তাপস রায়, বর্ষিয়ান তৃণমূল নেতা, শাসক দলের নেতা, আসন্ন লোকসভা নির্বাচনের আগে তিনিও কি দল ত্যাগ করবেন? তাপস রায়, বর্ষিয়ান এই তৃণমূল নেতাকে নিয়ে লোকসভা ভোটের আগে প্রশ্ন উঠছে যে তিনি কি দল ছাড়তে পারেন। এমনই জল্পনা ঘিরে একেবারে হইচই পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। এখনো পর্যন্ত এই বিষয়ে বরানগরের তৃণমূল বিধায়কের কোনো প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। তবে সূত্রের দাবি গতকাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একাধিকবার ফোন করলেও ধরেননি তাপস রায়। আমাকে ধরে রাখা খুব কঠিন। যাই হোক, দলকে শুধু জানানোর বিষয়, দলকে জানিয়ে দেবো ঠিক সময় মতন, খুব শীঘ্রই। 2 বছর আগে যিনি কথা বলেছিলেন সেই বরানগরের বর্ষিয়ান বিধায়ক তাপস রায় কি তৃণমূল ছাড়তে চলেছেন? অন্য কোনো দলে যোগ দেবেন তিনি? সূত্রের দাবি শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে পরপর 3 বার ফোন যায় তাপস রায়ের কাছে, কিন্তু তাপস রায় ফোন ধরেননি। জানা গেছে এরপরে একজন মন্ত্রীকে তাপস রায়ের বাড়িতে পাঠানো হয়। কি কথা হয়েছে তা জানা না গেলেও বিভিন্ন মহলে প্রশ্ন, সেই মন্ত্রীর কাছেই কি তাপস রায় তাঁর দল ছাড়ার সম্ভাবনার কথা জানিয়ে দেন? একাধিকবার চেষ্টা করা হলেও এই বিষয়ে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে জল্পনা, তাপস রায় যদি তৃণমূল ছাড়েন তাহলে তার পরবর্তী গন্তব্য কোথায়? তিনি কি বিজেপিতে যেতে পারেন? আপাতত এই প্রশ্নের কোনো উত্তর নেই। বর্তমানে তৃণমূলের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তিনি। এবিপি আনন্দ। তিনি দল ছাড়ছেন কিনা এবং পরবর্তী গন্তব্য তার কোথায় হতে পারে অবশ্যই তা নিয়ে জল্পনা তো চলছে যতক্ষণ না পর্যন্ত তিনি নিজে এসে সামনে কিছু বলছেন। কিন্তু 3 বছর আগে বরানগর থেকে জিতলেও তাপস রায়কে মন্ত্রী করেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরোক্ষে অসন্তোষের সুর শোনা গিয়েছিল তার গলায়। এছাড়া বিভিন্ন সময় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা মন্তব্য শোনা গিয়েছে তৃণমূল বিধায়কের কণ্ঠে। আর আজকে যে প্রজন্ম উঠে এসেছে, আমি মনে করি এদের সকলেরই যে যোগ্যতা আছে আমি মনে করি না। এই যে অনেকেই উঠে এসেছে, এমপি রাজ্যসভা, এমপি লোকসভা, মন্ত্রী, এমএলএ, এমপি, মেয়র, বিভিন্ন পুরসভা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি। আমার মন্ত্রিসভায় স্থান হয়নি, 12 বছরে 2.5 বছর মন্ত্রী ছিলাম। আমার থেকে বহু
যোগ্যতায় ধারে কাছে নেই তারা সব মন্ত্রী, তো কি হয়েছে দাদা? আর যদি হাতি হয়ও তাহলে সেটা সাদা হাতি। আমার কোনো ব্ল্যাক স্পট নেই, কালিমা লিপ্ত নই, আমি দুর্নীতিগ্রস্ত নই। যদি রাজনীতি না করে সুদীপ ব্যানার্জি যদি অভিনয় করতেন তাহলে দাদা সাহেব ফালকে মানে আমাদের দেশের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটা ওর জন্য রাখা ছিল, এবং অস্কার পেত কিনা আমি জানি না, তবে ওর নাম বিবেচিত হতো। তাপসের প্রসঙ্গে আমি আসবো, কিন্তু আইনজীবী শ্রমিক বাগচির কাছে একবার মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে ইস্তফা এবং তার পরবর্তী যে জল্পনা নিয়ে সেই প্রসঙ্গে জানতে চাইবো। সাধারণ মানুষ ইতিমধ্যেই তাকে ঈশ্বরের আসনে বসিয়েছেন, বিশেষত এই চাকরি প্রার্থীরা। আজকে মাননীয় বিচারপতি তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সরাসরি রাজনীতিতে তিনি অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে কি মনে হয় যে তার গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়বে? হ্যাঁ দেখুন, এটা তো আমার মনে হয়েছে সেটা যে হয়তো তিনি যেগুলো বলেছেন যে বৃহত্তর জায়গায় তিনি আসতে চান, তিনি আরও বেশি মানুষের জন্য কাজ করতে চান, কারণ যখন তিনি একজন বিচারক তখন তিনি সেই বিচার প্রক্রিয়ার মধ্যে থাকেন, যে পার্টিকুলার কেস বা যে বিষয় শুধু সেই বিষয়টার ওপরেই তাকে ফোকাস করতে হয়। কিন্তু যখনই তিনি মানে বৃহত্তর রাজনীতিতে আসবেন, আরও বড় জায়গায় যাবেন, তখন হয়তো সমস্ত বিষয়টার উপর তিনি ফোকাস করতে পারবেন, এটা আমার মনে হয়েছে। কিন্তু আমার একটা জিনিস দুঃখজনক লেগেছে যে আর মাত্র 5 মাস তার টার্ম ছিল। যেভাবে তাকে আপনি যেটা বলছেন যে যেভাবে সত্যিকারের যারা এই যে রাস্তায় অনশন করছেন বা হচ্ছে চেয়ারে বসেই অনেক মন্তব্য করেছেন শাসক, না মন্তব্য কি করেছেন, কিন্তু অনেক ভালো ভালো সেখানে হয়তো আপনাদের মন্ত্রীদের বিরুদ্ধে রায় গেছে বলে আপনাদের লাগছে, দুঃখ লাগছে, কষ্ট লাগছে, কিন্তু যে সাধারণ মানুষের আস্থা তিনি ফিরিয়েছেন। হাইকোর্ট থেকে মানে যথেষ্ট বড় বড় তিনি রায় দিয়েছেন, যে সমস্ত রায়তে দুর্নীতিকে তিনি সামনে এনেছেন, এইটাও অনেক বড় ইস্যু, অনেক বড় জায়গা, এবং সেটা আদালতের রেকর্ডে ইতিমধ্যেই নথিভুক্ত হয়েছে।